জ্ঞান ফিরতেই মোনালিসাকে উচিত শিক্ষা দিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস সবকিছু শুনে সহ্য করতে না পেরে মরিচ চিবিয়ে খেতে থাকে আর ঝালে ঝালে ছটফট করতে থাকে। এদিকে দেখা যায় ঋতুজা, রশ্মিকা, মেঘমালা বিহানকে সঙ্গে করে বাড়ি নেওয়ার জন্য বিহানকে তুলে নেয়। এটা দেখে সহ্য করতে পারে না মোনালিসা। মোনালিসা রাগে গজগজ করতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি এটা কিছুতেই মেনে নেব না। এদিকে এদিকে কম্পাসের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে তখন সাথে সাথে থাকা মেয়েগুলো কম্পাসের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তারা বারবার জুস রেডি করে কম্পাসকে দিতে থাকে। এদিকে এদিকে দেখা যায় ঋতুজা মোনালিসাকে বলতে থাকে, শোনো মোনালিসা, আমি জানি যে তুমি আমার ছেলেটাকে অনেক ভালোবাসো, কিন্তু কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি নিজের জীবনটা এভাবে নষ্ট করো না। তোমার সারাটা জীবন পড়ে আছে। প্লিজ বোঝার চেষ্টা করো, বিহান তোমাকে শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করছে, তাছাড়া আর কিছুই নয়। কারণ বিহান তোমাকে কখনোই বিয়ে করবে না। এটা এটা ওর মনের ভুল। ও শুধু নিজের কষ্ট এড়াতে তোমার কাছে ছুটে আসে, এর বাইরে আর কিছুই নয়। আজকে দেখো কম্পাস চলে আসবে, তখনই বিহান তোমাকে ভুলে যাবে, তোমাকে আর পাত্তাও দেবে না। তুমি তুমি এই কথাটা কি মানো? তখন তখন দেখা যায় এই বলে ঋতুজা চলে যায়। এরপরে মোনালিসা রাগে সবকিছু ভাঙতে থাকে আর বলতে থাকে, আমি কিছুতেই সহ্য করব না। দেখেছো দাদু, ঋতুজা আন্টি আমাকে কি বলে গেল? এসব উনি কেন বললো আমাকে? আমি কিছুতে এগুলো সহ্য করব না, এগুলো মেনে নেব না। তখন তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি আমি কিছুতেই ঋতুজাকে ছাড়বো না, আর আমি বিহানকে তোমার করেই ছাড়বো। আমি কিছুতেই কম্পাসকে বিহানের জীবনে ফিরে আসতে দেব না। ও ডিকের মেয়ে হয়েছে বলে কি হয়েছে? ডিকের মেয়ে যেমন ওর কাছে মূল্যবান, আমার কাছে আমার নাতনি মূল্যবান। তাই তাই আমার নাতনিকে ভালো রাখতে আমার যা যা করা লাগে আমি সবটাই করব। তুমি তুমি একদম চিন্তা করবে না মোনা, একদম একদম ভয় পাবে না। আমি তোমাকে বিহানের জীবনে এন্ট্রি নেওয়াবো। আমি কম্পাসকে কিছুতেই বিহানের জীবনে ফিরে আসতে দেব না। এর জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করব। তুমি তুমি একদম চিন্তা করবে না। এরপরে তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি দাদু ওদেরকে একজনকেও ছাড়বো না। এদিকে কম্পাস ডিকে ল্যাবে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর পুরো শরীরে ক্যামেরা ফিট করতে থাকে। এরপরে এরপরে দেখা যায় কানের কোণে, তারপরে ঘড়ির মধ্যে, জুতার মাঝখানে সব জায়গায় ক্যামেরা ফিট করতে থাকে আর বলতে থাকে, আজকে আজকে আমাকে সবটা উদ্ঘাটন করতে হবে। এরপরে জিতকে ফোন করে বলতে থাকে, জিত, তুই ক্যামেরাগুলো সবটা চেক করে দেখ, সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নে। তখন জিৎ বলতে থাকে, আমি আমি সবটা চেক করে নিচ্ছি কম্পাস, তুই একদম চিন্তা করবি না। আর তুই কিন্তু সাবধানে যাবি, তোকে যেন কেউ কোনোভাবে বুঝতে না পারে যে তুই এইসব করতে চাচ্ছিস। দিকে যেন কোনোভাবেই তোকে ধরে না ফেলে কম্পাস। তুই কিন্তু নিজে সাবধানে থাকবি। তখন কম্পাস বলতে থাকে, তুই চিন্তা করবি না যে আমি সাবধানে থাকবো, আর আমি ক্যামেরাগুলো যেভাবে ফিট করেছি ওরা কেউ বুঝতে পারবে না যে আমার কাছে হিডেন ক্যামেরা আছে। ঠিক তখনই ডিকে এসে বলতে থাকে, মাই ডিয়ার, তুমি কি রেডি হয়েছো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি রেডি হয়েছি। এরপরে দেখা যায় তখন ডিকে বলতে থাকে, এবার চলো আমাদের বেরোনো যাক। তখন ডিকে কে কম্পাস জড়িয়ে ধরে বলতে থাকে, চলো বাবা আমরা এবার বেরোই। তখন ডিকে বলতে থাকে, ঠিক আছে চলো। এদিকে কম্পাস মনে মনে বলতে থাকে, আজকে তোমার শেষ দিন। আজকে তোমাকে আমি সবার সামনে, পুরো দুনিয়ার সামনে এক্সপোজ করে দেব। সবার সামনে তোমার মুখোশ টেনে খুলে দেব। ওদিকে তোমাকে আমি সবার সামনে একদম একদম মাটিতে এনে ফেলবো। তুমি বলবে যে আমি এরকম মেয়েকে জন্ম দেওয়াটাই ভুল হয়েছে। তখন তুমি নিজেই পস্তাবে। এদিকে ঋতুজা ছটফট করতে থাকলে তখন রশ্মিকা এসে বলতে থাকে, কি ব্যাপার যে মা, তুমি কি কোনো কিছু নিয়ে টেনস হয়ে আছো? তোমাকে এত অস্থির মনে হচ্ছে কেন? তোমাকে প্রচন্ড অস্থির দেখাচ্ছে, মনে হচ্ছে তুমি ছোটদা ভাইকে নিয়ে ভয় পাচ্ছ। ছোটদা ভাই তো ঘুমোচ্ছে, তবে এতটা টেনশনের কি আছে বলো তো? তুমি কি ছোটদা ভাইকে নিয়ে টেনশন করছো যে ও উঠে আমাকে বকাবকি করবে, আমাদের আমাদের বকাবকি করবে? তখন ঋতুজা বলতে থাকে, না রে মা, আমি এসব কিছু ভাবছি না। আর তুই বড় বৌমাকে একটা কথা বলে দিস, তোদের কিন্তু অনেক কাজ। তোকে তোকে বড় বৌমাকে চারদিকটা নজর রাখতে হবে। আমাদের বাড়ির হয়ে অনেকেই অনেক ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের জাল আর বিছাতে দেওয়া যাবে না। আমাদেরকে সবটা সামলাতে হবে। তুই কিন্তু বড় বৌমার সঙ্গে থেকে মুক্তি কি করছে, মুক্তির গতিবিধির ওপর নজর রাখবি, আর আমাকে সবটা ডিটেলসে জানাবি। তুই বড় বৌমাকে সবটা বলে দিস যে আমাদের হাত গুটিয়ে থাকলে কিন্তু হবে না। তখন রশ্মিকা বলতে থাকে, এটার জন্য তুমি এতটা টেন্স হয়ে আছো রেম্মা?
তখন তখন ঋতুজা বলতে থাকে আরো অনেক কিছু আছে, অনেক কিছু হয়েছে, তোকে আমি সবটা পরে বলবো, এখন বলার সময় নাই রে মা। এখন এখন দেওয়ালেরও কান আছে, বুঝতে পেরেছিস? চারদিকে চারদিকে আমাদের 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 পেছনে ষড়যন্ত্রের জাল বিছিয়ে দেওয়া হচ্ছে। এখন যদি এসব বলতে চাই তবে তবে ঝামেলায় পড়ে যাব, যদি জানাজানি হয়ে যায়। তাই এখন আমি কিছু বলতে চাচ্ছি না, সময় হলে আমি তোকে তোকে মেঘমালাকে সবটা সবটা বলে দিব। এখন তোকে তোদের যা যা বলতে করতে বলা হচ্ছে সেগুলো মন দিয়ে কর। তখন এ কথা শুনে রশ্মিকা বলতে থাকে ঠিক আছে জেম্মা, আমি আমি সবটা বড় বৌদিকে বলে দিচ্ছি। এই বলেই রশ্মিকা চলে গেলে তখন ঋতুজা বলতে থাকে আমি কি করব, আর কম্পাস যে দিকে ডেরাতে গেছে এটা তোদেরকে কি করে বলি, আর যে কম্পাস যদি কোনোভাবে ধরা পড়ে যায় তবে মেয়েটা কি করে উদ্ধার হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে এরপরে বারবার লোকেশন ট্র্যাক করতে থাকে ঋতুজা বারবার ওই কম্পাসের লোকেশন দেখতে থাকে আর বলতে থাকে কম্পাস তুই তুই ঠিক আছিস তো, মা তুই কোথায় আছিস? আমি তো বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি তো গাড়িটা ক্রমশ এগিয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু যদি আমাদের আমাদের সিগন্যালের বাইরে চলে যাস তখন কি হবে? এরপরে এরপরে দেখা যায় ঋতুজা জিতকে ফোন করে বলতে থাকে কি ব্যাপার জিৎ, আমি কম্পাসকে ট্র্যাক করতে পারছি, তুমিও নিশ্চয়ই পারছো। তখন তখন জিৎ বলতে থাকে হ্যাঁ ম্যাম, আমিও ওকে ট্র্যাক করতে পারছি, আমার কাছে সবকিছুই আছে, ও ক্যামেরা ফিট করে গেছে, সেগুলো ফুটেজও আমার কাছে। তখন তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে তুমি কিন্তু সবকিছু গতিবিধি নজরের মধ্যে রাখবে, কোনো কিছু যেন নজরের বাইরে না চলে যায়, আর কম্পাস কখন কোথায় যাচ্ছে কি করছে সবটা নজরে রাখবে, মনে থাকবে। তখন তখন জিৎ বলতে থাকে ঠিক আছে ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি সবটা সবটা ঠিকঠাক ভাবেই করবো। তখন এই কথা শুনে জিৎ বলতে থাকে ঠিক আছে তুমি তুমি আপনি আপনি সব নিশ্চিন্তে থাকুন। তখন ঋতুজা বলতে থাকে তুমি তুমি নজরের মধ্যে রাখো, কোনো দিকে ফোকাস করো না। এরপরে এদিকে দেখা যায় দিকে গাড়ির মধ্যে কম্পাসকে বলতে থাকে জানিস কম্পাস, আমার যে কতটা আনন্দ হচ্ছে যে আমি আজকে আমার সকল সকল কিছু তোর হাতে তুলে দিতে পারবো। আগে ভাবতাম যে এত সাম্রাজ্য গড়ে কি কি হবে, এত কষ্ট করে কি হবে, আমার 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 এগুলো এগুলো কে দেখাশোনা করবে, আমি যদি না থাকি তবে আমার আমার এই সব কিছু কে ভোগ করবে, এইসব ভাবতাম আমি। কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে আমি পুরোটাই ভুল ছিলাম। আমার তো মেয়ে আছে, আমার এই সাম্রাজ্যতে বসবে আমার মেয়ে। এরপরে এরপরে জানিস তুই যে তুই তুই ঠিক আমার মতো হয়েছিস, আমিও ঠিক এমন ছিলাম, যেখানে যেখানে সুযোগ পেতাম, যেখানে নিজের নিজের আখের বসাতে পারতাম সেখানে চলে যেতাম। এরপরে এমন করতে করতে আজকে আমি এই সাফল্যের চূড়ায় এসে দাঁড়িয়েছি। তুইও ঠিক সেরকমই হয়েছিস, আর আমার মতে এটাই হওয়া উচিত, কারণ এটা না হলে আর গরিব থাকলে সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এজন্য আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি। জানিস যখন আমার কিছু ছিল না তখন সবাই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, সবাই আমাকে অপমান করতো, সবাই যা ইচ্ছে তাই বলতো, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম আর ঘরের কোণে বসে বসে কাঁদতাম। আমি বলতাম আমার জীবনটা কেন এমন হয়েছে, আমি যদি সবার মতো বড়লোক হতে পারতাম তবে হয়তো বা আজকে আমাকে এতগুলো কথা শুনতে হতো না, এক মুঠো খাবারের জন্য এতটা এতটা পরিশ্রম করতে হতো না, এতটা কষ্ট করতে হতো না, এতটা এতটা মানুষের লাঞ্ছনা সহ্য করতে হতো না। কিন্তু কিন্তু আমি কখনোই ভাবিনি যে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এসে আমি পৌঁছাতে পারবো। আমাকে যখন যেখানে ডাকা হয়েছে, যেখানে আমি সুযোগ পেয়েছি সেখানেই চলে গিয়েছি, সেখানে গিয়ে কাজ করেছি, সবকিছু বোঝার চেষ্টা করেছি। নিজের ব্রেন ভালো ছিল তো, তাই সবকিছু খুব সহজেই বুঝে যেতাম, তাই আমাকে সবাই ভালোবাসতো, তাই আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে ঠিক বলেছো বাবা, স্বার্থ ছাড়া তো যদি যদি কেউ গরিব থাকে তবে তাকে কেউ মূল্য দেয় না, আর যার অনেক টাকা থাকে, অনেক পয়সা থাকে, তাকে সবাই মূল্য দেয়, এটা এটা নিশ্চিত, এটা বাস্তব কথা। এ কথা শুনে দেখা যায় তখন ডিকে বলতে থাকে তুই একদম ঠিক বলেছিস। এদিকে এদিকে বিহানের জ্ঞান ফেরা মাত্র বিহান বিহান উঠে বসে আর মাথা ধরে মাথায় বারবার বলতে থাকে আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, মাথাটা ঝিম ধরে আছে, আর আমি এখানে কি করছি? আর আমাকে তো মোনালিসা ওর বাড়িতে নিয়ে গিয়েছিল, আর কেনই বা নিয়ে গিয়েছিল আমাকে তো জানতে হবে তাই না? আর আমি 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 এত এত এখানে এলাম কি করে, আমাকে সেটাও জানতে হবে। ঠিক তখন এই ঋতুজা কফি নিয়ে বিহানের ঘরে আসে আর বিহানকে বলতে থাকে বিহান উঠেছো? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ মা উঠেছি, কিন্তু আমি এখানে কি করছি? আমাকে তো মোনালিসা কোথায় যেন নিয়ে গিয়েছিল। তখন তখন দেখা যায় কথা শুনে ঋতুজা বলতে থাকে ও তো তোমাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে তাই বাড়িতে নিয়ে গিয়েছিল, তোমার সঙ্গে জোরপূর্বক একটি সম্পর্ক তৈরি করতে চাচ্ছিল।
ওই মেয়েটাকে এবার থামাতে হবে বিহান। এভাবে এভাবে ক্রমশ যদি ও তোমার সঙ্গে আটকে পড়ে, তোমার জালে বিছিয়ে পড়ে, তবে কিন্তু পরে ঝামেলা হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারো না বিহান? তুমি তুমি শুধু কম্পাসকে ভালোবাসো, তুমি মোনালিসাকে ভালোবাসো না। আর ওই মেয়েটাকেও এটা বোঝাও। আমি আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আর এভাবে এভাবে বারবার রাগ করে ওই মেয়েটার কাছে যেও না। তুমি তুমি ওভাবে ওর কাছে গেলে কম্পাস কষ্ট পায়। তুমি কেন বুঝতে পারো না বলো তো? তখন তখন দেখা যায় সেখান দিয়ে যাচ্ছিল মুক্তি। মুক্তি কথাগুলো শুনে সেখানে দাঁড়িয়ে যায় আর আর আড়ি পেতে সবটা শুনতে থাকে। এরপরে ঋতুজা বলতে থাকে, এখন তুমি এক্ষুনি মোনালিসাকে ফোন করবে আর বলবে তোমার সঙ্গে যেন কোনো যোগাযোগ করার চেষ্টা না করে, ও যেন তোমার সঙ্গে কথা বলার চেষ্টা না করে। তখন তখন বিহানকে এ কথা বললে তখন তখন দেখা যায় বিহান চুপ করে বসে থাকে। এরপরে মুক্তি মুক্তি আড়াল থেকে সবটা শুনছে আর মনে মনে বলছে, এই ঋতুজা ঋতুজা না এখন এখন হয়তো বা বিহানের ব্রেনটা অফ করে ফেলবে। এদিকে এদিকে ঋতুজা চশমা আর ফোনটা বিহানের হাতে দিলে তখন বিহান বলতে থাকে, কেন মা, কেন বারণ করবো বলো তো? কম্পাস তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। তখন তখন দেখা যায় এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, না বিহান, কম্পাস তোমাকে ছেড়ে চলে যায়নি। কালকে কালকে তুমি যখন ক্লাবে গিয়েছিলে, মেয়েটা সেখানে গিয়েছিল তোমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তুমি তুমি তো মোনালিসাকে নিয়ে গান গাইছিলে, ডান্স করছিলে, মোনালিসা তোমাকে জড়িয়ে ধরেছিল। ওগুলো দেখে মেয়েটা সহ্য করতে পারেনি, সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। তুমি তুমি বুঝতে পারছো মেয়েটা কতটা কষ্ট পেয়েছে? তখন বিহান বলতে থাকে, কি বলছো এসব? কম্পাস ওখানে গিয়েছিল? তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ গিয়েছিল। গিয়েছিল তোমার সঙ্গে কথা বলতে, তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু তুমি তুমি কি করলে? শেষমেশ ওই মেয়েটার সঙ্গে নিজেকে নিজেকে এমন ভাবে জড়ালে যে মেয়েটা সহ্যই করতে পারলো না। মোনালিসা মোনালিসা তোমাকে যেভাবে জোরে ধরেছিল আর তুমি গান গাইছিলে, সেটা দেখে কোনো কোনো ওয়াইফ কি তার হাজবেন্ডকে অন্য মেয়ের সঙ্গে দেখে সহ্য করতে পারে বলো? এদিকে দেখা যায় এদিকে দেখা যায় জিৎ সবকিছু গতিবিধি নজরে রাখতে থাকে। আর এদিকে এদিকে কম্পাস ল্যাবে চলে আসে। সেখানে এলে তখন দিকে দিকে সবাই নেমে যায়। তখন দিকে বলতে থাকে, কম্পাস দেখ, এটা হচ্ছে তোর তোর ল্যাব, আমার মানে তো তোর, তাই না? এই বলে কম্পাসকে নিয়ে ভেতরে যায় দিকে। এদিকে এদিকে ঋতুজা বলতে থাকে, আমি চাই বিহান তুই এক্ষুনি এক্ষুনি মোনালিসাকে ফোন করে বলে দে যে, মোনালিসা তুমি আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না, কখনোই না। কারণ কারণ আমি আমি বিহানের আমি বিহান চৌধুরী, কম্পাস চৌধুরীর হাজবেন্ড। তাই তাই তোমার সঙ্গে সম্পর্ক রাখাটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করা যাচ্ছে না। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, মা, কম্পাস কি সত্যি ফিরে আসবে আমার জীবনে? সত্যি আসবে বলো? আমি কম্পাসকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, কম্পাসকে ছাড়া আমি থাকতে পারছি না। তখন তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ রে বেটা, কম্পাস অবশ্যই তোর জীবনে ফিরে আসবে। কম্পাস তোকে তোকে পাগলের মতো ভালোবাসে, তুই কেন বুঝিস না বলতো? তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, তবে ও তো মুখ ফুটে বলে না মা, ও তো মুখ ফুটে বলতে পারে যে, বিহান স্যার আমি আপনাকে ভালোবাসি। সবসময় তো নিজের ইগো দেখিয়েই চলে যায়। তখন তখন ঋতুজা বলতে থাকে, হয়েছে, তুমিও কম ইগো দেখাও না। তুমিও তো কিছু না হতেই মোনালিসার কাছে ছুটে যাও, মোনালিসার কাছে গিয়ে পড়ে থাকো। এটা কি কেউ মানতে পারে? কম্পাসও মানতে পারে না। এজন্যই তো ও সবসময় দেমাক দেখায়। এটা এটা দেখানো তো স্বাভাবিক, কিন্তু কিন্তু ও তো মনে মনে তোমাকেই ভালোবাসে, কিন্তু কিচ্ছু বলতে পারে না। এ কথা শুনে দেখা যায় বিহান তখন রেডি হয়ে মোনালিসাদের বাড়িতে চলে আসে। সঙ্গে যায় ঋতুজা, মেঘমালা ও রশ্মিতা। এরপরে বিহান দেখা যায় মোনালিসাকে বলতে থাকে, মোনালিসা, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি তুমি আমাকে ড্রিঙ্ক করা অবস্থায় তোমার বাড়িতে নিয়ে আসো, তোমার ঘরে শুইয়ে দাও। তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান, তুমি এভাবে বলছো কেন? তুমিই তো আসতে চাইলে, তুমি তো বললে তুমি বাড়ি ফিরবে না। তখন তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, আমি ড্রিঙ্কস করা অবস্থায় কি বলেছি না বলেছি যার জন্য তুমি তোমার নিজের বেডরুমে নিয়ে আসবে আমাকে? তোমার লজ্জা করে না একটা পরপুরুষকে নিজের বেডরুমে শুইয়ে দিতে? নিজের বেডরুমে একটা পরপুরুষ ঢুকাতে তোমার কি একটুও গায়ে বাঁধেনি? তখন তখন মোনালিসা কাঁদতে থাকে আর বলতে থাকে, বিহান, তুমি আমার পরপুরুষ হবে কেন বলো? আমি তো তোমাকে ভালোবাসি, আজ নয় কাল আমি তো তোমার বউ হব, তাই না? কম্পাস তো তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি তো আমাকে বললে যে কম্পাসকে তুমি আর চাও না, তুমি শুধু আমার সঙ্গে থাকতে চাও, আমাকেই চাও। তবে তবে আজ কেন তুমি এভাবে কথা ঘোরাচ্ছ? এরপরে দেখা যায় তখন ঋতুজা বলতে থাকে, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না মোনা, যখন কম্পাসের সঙ্গে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তোমাকে ও ছুঁড়ে ফেলে দেবে। ঠিক এটাই হলো। তাই তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ এসবের মধ্যে নিজেকে জড়িও না, নিজেকে এখান থেকে দূরে সরিয়ে নাও আর ভালো একটি ছেলে দেখে নিজের জীবনটা শুরু করো। তবে তবে তোমার জীবনে মঙ্গল হবে। এটাই এটাই তোমার জন্য
তোমার জন্য এটাই বেটার হবে। এখনো সময় আছে, বিহানের জীবন থেকে অনেক দূরে সরে যাও। তা না হলে কিন্তু পরে একুলো হারাবে ওকুলো হারাবে, শুধু কান্না করে জীবনটা পার করে দিতে হবে। তোমাকে আমি বললাম না তোমার মুক্তি মাসির কথা, ঠিক সেরকম তোমার মুক্তি মাসির মতোই তোমাকে সব জায়গায় ছোট হতে হবে, সব জায়গায় অপমানিত হতে হবে।